হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি লার্নিং পাইথনের 10th এপিসোডে। তো আজকে আমরা যে লেসনটা শিখব সেটা হলো ইম্পোর্ট মডিউল, অর্থাৎ কিভাবে একটা ফাইল ইম্পোর্ট করতে হয় এবং এই ইম্পোর্ট ফাইলের যে লাইব্রেরি আছে সেটা যে কত বড় এবং সেটা যদি শেষ করতে যাই তাহলে আমরা 1 বছরেও আমরা কমপ্লিট করতে পারবো না। তো এটা যখন যেই টুলসের জন্য যেই ইম্পোর্ট মডিউলটা আমরা ইউজ করব তখন সেইটা আগে শিখিয়ে নেব, সমস্যা নেই। কিন্তু এখন আমরা যে বেসিক আছে যাতে করে আপনারা যে ছোটোখাটো টুলস বানানোর সময় ইম্পোর্ট মডিউলটা যাতে ঠিকভাবে ইউজ করতে পারেন সেজন্য যে বেসিক মডিউলগুলো আছে সেগুলো আজকে আমি শিখিয়ে দেব। তো প্রথমে পাইন্ট্রয়েড ওপেন করা যাক। তো এখানে দেখেন আমি একটা কমান্ড লিখে রেখেছি, সেটা হলো প্রিন্ট আই লাভ বাংলাদেশ। তো এখন অনেকেই কমেন্টে না হলেও আমাকে মেসেজে বলেছেন যে কিভাবে এটা সেভ করতে পারি। তো সেভ করার জন্য আপনাকে সিম্পলি এই যে এখানে ফোল্ডার যেই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাসে ক্লিক করার পর আপনি এই ইন্টারনাল স্টোরেজ থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন যেখানে আপনি এইটা স্টোর করে রাখতে চাচ্ছেন। তো আমি একটা ফোল্ডার আগে থেকেই ক্রিয়েট করে নিয়েছি, সেটার নাম হলো অ্যানাদার নিউ প্রজেক্ট। তো আমি এইটা সিলেক্ট করে দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার। এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, দেন আপনার এই ফাইলটার একটা নাম দিয়ে দিবেন। তবে অবশ্যই মনে রাখবেন শেষে .py লিখতে হবে। তা না হলে কিন্তু এটা কাজ করবে না অনেক সময়। তো আমি এখানে লিখে দিলাম test1.py, দেন এটা আমি সেভ করে দিলাম। তো হয়ে গেল সেভ। তখন আবার যখন এইটা ধরেন এর নিচে আমি আরেকটা প্রিন্ট করে দিলাম, আই এম রক। তো এইটা এখন হলো এখান থেকে যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে এই test1.py এইটাই এই মানে চেঞ্জ করছেন সেইটা সেভ হয়ে যাবে। আর যদি সেভ অ্যাসে ক্লিক করে আবার নতুন একটা ফোল্ডার দেন তাহলে এই test1.pyও থাকবে এবং যে নতুন সেভ অ্যাস দেওয়ার পর এখানে যেমন আমি আরেকটা দিয়ে দিলাম নিউ ফাইল .py। এখন এখানে দুইটা ফাইল হয়ে গেছে, এইটা একটা আর হলো আগে test1 নামে যেটা ছিল সেটা রয়ে গেছে। তো এইভাবে হলো আমরা ফাইল সেভ করব। তো এখন চলা যাক ইম্পোর্টের যে মডিউল আছে সেটা। তো ইম্পোর্ট করার জন্য আমি যেমন এখানে সব কিছু আগে থেকেই ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা নতুন একটা কমান্ড শুরু করব। যেমন এখানে আমি প্রিন্ট করব দিস ইজ মাই ফার্স্ট ইম্পোর্টিং পয়েন্ট। এটা লিখে দিলাম। তো তারপর আমি চাচ্ছি যে আমার ফোল্ডারে আরেকটা পাইথন ফাইল আছে সেটাকে এখানে রান করাতে। তো আমরা আগেই সেভ করেছিলাম, যেমন এখান থেকে যদি একটু দেখে আসি, এই যে আমি এটা সেভ করেছিলাম কি নামে, একটা test1.py এবং আরেকটা নিউ ফাইল .py নামে আমি সেভ করেছিলাম। তো এখন আমি চাচ্ছি এখানে ওই test1.py ওইটা রান করাতে। তাহলে কি করব, আমরা প্রথমেই এই যে ফাইলটা আছে এইটাকে এখানে ইম্পোর্ট লিখতে হবে। ইম্পোর্ট লিখে তারপর আমরা চাচ্ছি এখান থেকে কি বলে এটাকে যে test1.py এইটা রান করাতে। সো এখানে তাহলে লিখতে হবে লাস্টের পাই বাদে ওই নামটা লিখতে হবে, যেমন test1, জাস্ট test1 লিখে দিতে হবে। তারপর এইটা সেভ করতে হবে ঠিক ওই জায়গায় যেখানে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, যেমন এখানে আমাদের এই যে test1 আছে। সো এটা এখানেই সেভ করতে হবে। তো এখানে আমি নিউ ফাইল 2 নামে এটা সেভ করে দিলাম। তো এখন যদি এটা রান করাই, দেখুন প্রথমে লেখা আসছে দিস ইজ মাই ফার্স্ট ইম্পোর্টিং পয়েন্ট এবং সেকেন্ডে লেখা আসছে আই লাভ বাংলাদেশ, যেটা এই যে test1 নামে যে ফাইল ছিল সেখানে কিন্তু ছিল। তো এটাই হলো ইম্পোর্ট। এখানে আপনি 2 থেকে 3টা ফাইলও ইম্পোর্ট করতে পারবেন। যেমন এখন যদি আমি আবার ওই যে নিউ ফাইল আছে নিউ ফাইল সেটাও যদি ইম্পোর্ট করাই তাহলে কিন্তু এই যে সবগুলা লেখা আসছে। প্রথমে এই কাজটা করছে, দেন এই ফাইল যেটা আছে পুরোটা রান করাইছে, দেন এই ফাইল যেটা আছে সেটাও রান করাইছে। তো এটা হলো ইম্পোর্টের একদম বেসিক পর্ব, অর্থাৎ ইম্পোর্ট কিভাবে কাজ করে সেটা। কিন্তু আসলে এরকম ইম্পোর্ট মডিউলটা ইউজ করা হয়
বেশিরভাগ অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিজের থেকে যে ফাইল আছে সেইটা এখানে ইম্পোর্ট না করে পাইথনের যে লাইব্রেরি আছে, যেমন এখানে আমরা পাইথন ইনস্টল করছি, এর সাথে সাথে কিন্তু অনেকগুলো লাইব্রেরি ইনস্টল হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আসলে আমরা কিন্তু সেইগুলাই ইম্পোর্ট করা হয় যে টুলস ইউজ করা সেখানে। যেমন এখানে যদি আমি দিয়ে দেই ইম্পোর্ট তো এখন আমরা এই ইম্পোর্ট র্যান্ডম বলার মাধ্যমে পাইথনের যে লাইব্রেরি আছে সেখানে কিন্তু অলরেডি এটা ইনস্টলড হয়ে গেছে। তো সেখান থেকে আমরা এই র্যান্ডম নামে যে ফোল্ডার আছে সেটা ইম্পোর্ট করে দিলাম। তো ইম্পোর্ট করার পর এই র্যান্ডম যে মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম, এটা এখন ইম্পোর্ট করে এখন আমরা একটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। তো কোনো মডিউল কল করার জন্য, মানে এই মডিউলে কাজ করার জন্য, প্রথমে এটাকে কল করতে হবে, দেন এইটার কোন ফাংশনটা ইউজ করতে চাচ্ছি আমরা। যেমন র্যান্ডমের তো অনেক ফাংশন আছে, তো কোন ফাংশনটা ইউজ করতে যাচ্ছি সেটা লিখতে হবে। তো এখন আমি বললাম যে এখান থেকে আমি যে কোনো একটা র্যান্ডম মান প্রিন্ট করতে চাচ্ছি। তো র্যান্ডম মানটা আগে নিয়ে নিই আমরা। তো আমি এ হিসেবে ধরে নিলাম, প্রথমেই আমি যে র্যান্ডমের যেই মডিউল আছে সেইটা কল করলাম, দেন একটা ডট দিয়ে লিখলাম র্যান্ডমের কোন ফাংশনটা ইউজ করতে চাচ্ছি। তো আমরা র্যান্ডমের এই মডিউল থেকে এটা ইম্পোর্ট করে দেন র্যান্ডম ফাংশনটা ইউজ করতে চাচ্ছি, তাই এখানে র্যান্ডম লিখে দিলাম এবং এখানে একে আমরা প্রিন্ট করে দিলাম। তো এখন যদি এটা রান করাই তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু র্যান্ডম একটা নাম্বার প্রিন্ট করে দিছে। এটা কিন্তু র্যান্ডম একটা নাম্বার প্রিন্ট করে দিছে। তো এখন এভাবে আমরা র্যান্ডম নাম্বার প্রিন্ট করতে পারি। তো র্যান্ডমের আরও অনেক ফাংশন আছে, তার মধ্যে আরেকটা হলো রেঞ্জ। হ্যাঁ, এখানে আমরা যেমন এখানে এখন আমরা 5 দিয়ে দিলাম, তো এখন এখানে আসছে 4। আবার যদি এটা রান করাই এখন আসছে 1, আবার যদি রান করাই এখন আসছে 4। মানে এই আপনার 4 পর্যন্ত 0 থেকে 4 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম সংখ্যা পাইথন প্রিন্ট করে দেবে। সেটা হতে পারে 0, 1, 2, 3, 4, এই 4টা সংখ্যার মধ্যে যে কোনো একটা প্রিন্ট করবে। সো এটাই হলো রেঞ্জের কারণ ব্যবহার। তো এখন যদি আবার প্রথমে আমরা একটা ভ্যালু সেট করি যে 2 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রিন্ট করবে, এর বাইরে না। সো দেখুন প্রথমে আসছে 4, এখানে আবারও 4 আসছে, আবার যদি রান করাই এবার আসছে 2। তো এভাবে এটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করবে। তো তারপর যদি আবার আমরা স্টেপ সেট করে দিই 2, তো দেখুন এখানে 2 আসছে, আবার রান করালে এখানে আবারও 2 আসছে, কারণ এখানে কিন্তু শুধুমাত্র 2 এবং 4 আসতে পারবে, কারণ লাস্টেরটা হলো আপনার স্টেপ, অর্থাৎ যেমন প্রথমে আসছে 2 তারপর আসবে 4, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা হতে পারবে না। তো এরকমভাবে হলো রেঞ্জের কাজ করা হয়। তো প্রথমে এখানে আমরা র্যান্ডমের যে মডিউলটা ইম্পোর্ট করে নিলাম আগে, তা না হলে কিন্তু এটা হবে না। তো এটা র্যান্ডমের যে ফোল্ডার আছে সেটা ইম্পোর্ট করে নিলাম, পরে এখানে র্যান্ডম মডিউলটাকে কল করলাম, দেন ডট দিয়ে র্যান্ডমের ফোল্ডার থেকে আমরা কোন ফাংশনটা ইউজ করতে চাচ্ছি সেইটা লিখলাম, পরে এই রেঞ্জের ফাংশনে যে ইনপুট দিয়ে দিলাম যে কি করতে হবে সেইটা নিলাম। তো এটাই হলো যে ইম্পোর্ট মডিউলের কাজ করার সিস্টেম। তো এখন যদি আমরা অন্য একটা মডিউল ইম্পোর্ট করি, যেমন সেটা হলো আমরা কোনো একটা সংখ্যার গসাগু বের করতে চাই। সো এখানে আমাদেরকে প্রথমে ম্যাথ নামে একটা মডিউল আছে, সেটা প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে ইম্পোর্ট ম্যাথ লেখার পর এই ম্যাথের যে ফোল্ডার আছে সেটা ইম্পোর্ট হয়ে গেল। তারপর এখানে আমরা 2টা সংখ্যা লিখব, কারণ আমরা 2টা সংখ্যার গসাগু বের করব, এবং এটা আমি নেব ইউজার থেকে ইনপুট, এবং সেটা হলো আমি ইন্টিজার ইনপুট নেব। এবং এখানে আমি ডিসপ্লেতে শো করলাম ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, এটা আমি লিখে দিলাম। দেন এখানে বি নামে আমি আরেকটা সংখ্যা ইনপুট নিব, এবং আমি সেখানে লিখে দিলাম
ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। দেন এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই ম্যাথ যে ফোল্ডার আছে সেখান থেকে আমাদের গসাগুর যে ফাংশন আছে সেটা ইউজ করা। তো সেটা ইউজ করার সিস্টেম হলো এরকম যে প্রথমে ম্যাথের ফোল্ডারটা কল করতে হবে, দেন এটা থেকে যে জেসিডি ফাংশন আছে সেইটা কল করতে হবে, এবং এখানে আপনার যে সংখ্যা দুইটার গসাগু বের করতে হবে সেখানে কিন্তু সেই দুইটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখন আমরা চাচ্ছি এখানে সিম্পলি এ এবং বি এর গসাগু বের করতে। সো এখানে আমরা সি নামে আরেকটা পোর্ট নিয়ে নিলাম এবং সেখানে ম্যাথ মডিউল ফোল্ডারটাকে কল করলাম। দেন এমসিডি নামে যে জেসিডি নামে যে ফাংশন আছে সেটা কল করলাম এবং এখানে এ এবং বি এর আমরা গসাগু বের করব এবং এটাকে আমরা যেই গসাগুটা বের হবে সেটাকে আমরা স্ট্রিং আকারে প্রকাশ করে নিলাম, কারণ পরে আমরা এটাকে লেখার সাথে প্রিন্ট করব, সেহেতু আমরা এটাকে স্ট্রিং বানিয়ে নিলাম। তো এইটা যদি আপনি কোনো লেখার সাথে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে স্ট্রিং বানাতে হবে, কিন্তু আপনি যদি শুধুমাত্র সংখ্যাটা প্রিন্ট করতে চান তাহলে এটা স্ট্রিং বানানোর প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র ইন্টিজারও প্রিন্ট হতে পারে কিন্তু স্ট্রিং যোগ ইন্টিজার প্রিন্ট হতে পারে না। সো এটাকে আমি স্ট্রিং বানিয়ে নিলাম। তো এখন আমি এটা প্রিন্ট করব, the GCD of these two numbers is, দেন এখানে আমি প্লাস দিয়ে দিলাম সিকে। তো এখন যদি এটা আমরা রান করাই তাহলে ইনটু দ্য ফার্স্ট নাম্বার চাচ্ছে, তো এখানে আমি দিয়ে দিলাম 4 এবং এখানে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার চাচ্ছে, তো এখানে আমি দিয়ে দিলাম 6। তো এখন কি লেখা আসছে? দ্য জেসিডি অফ দিস টু নাম্বার ইজ 2। এই 4 এবং 6 এর যে গসাগু আছে সেটা কিন্তু 2। তো এখন কথা হচ্ছে আমরা কি এই এ এবং বি এর বদলে যদি তিনটা ভ্যালু অ্যাড করি তাহলে কি হবে? যেমন এখানে আমি ডি নামে আরেকটা দিয়ে দিলাম এবং সেটাও আমি ইনপুট করলাম, সেটা কি আমাদের কাজ করবে? ইন্টার দ্য থার্ড নাম্বার। তো এটা কিন্তু যদি রান করে তাহলে একটা এরর আসবে। হ্যাঁ, আমরা যদি দেখি 4 6 8, তো এখানে কিন্তু এরর আসছে। কেন এরর আসছে? কারণ এই গসাগু দুইটার বেশি কাজ করে না। তো যখন আমরা দুইটার বেশি গসাগু বের করতে চাবো তখন আমাদেরকে কি করতে হবে? আমরা জানি যে কোনো একটার গসাগু, যেমন আমরা তিনটা সংখ্যার গসাগু বের করতে চাচ্ছি, তো প্রথমে আমাদেরকে দুইটা সংখ্যার গসাগু বের করতে হবে। তারপর যে গসাগুটা বের হয়েছে সেইটা দিয়ে আমরা যে থার্ড গসাগু আছে সেই দুইটা সংখ্যার গসাগু বের করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এ এবং বি এর গসাগু বের করতে হবে এবং সেটাকে আমরা সির মধ্যে রাখলাম। পরে আবার ডি হিসেবে লিখলাম স্ট্রিং ম্যাথ ডট জেসিডি এবং সেখানে লিখে দিলাম সি এবং ডি। তো এখানে ই সেট করে দিলাম এবং এখানে আমরা প্রিন্ট করব ই। তো এখন এখানে দিলাম 2, এখানে দিলাম 4, এখানে দিলাম 6। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো কি এখানে প্রথমেই আমরা স্ট্রিং বানিয়ে ফেলছিলাম, যার কারণে এখানে আর এটা ইন্টিজার হিসেবে এই সিডি যেখানে লিখছিলাম ইন্টিজার হিসেবে কাজ করেনি। সো এটাকে আমি আগে ইন্টিজার বানিয়ে নিই, পরে যে আমরা শুধুমাত্র ই প্রিন্ট করব। সো এই ই প্রিন্ট করার জন্য এখানে আমরা ইকে প্রিন্ট করে দেব। সেক্ষেত্রে শুধুমাত্র ইটাকেই স্ট্রিং বানালে হবে। তো এখন যদি আমরা রান করাই 2 4 6, তো এখন কি আসছে? দ্য জেসিডি অফ দিস 3 নাম্বার ইজ 2, কারণ আমরা প্রথমে এই দুইটা সংখ্যার জেসিডি বের করেছি, দেন যেই জেসিডি বের হয়েছে সেইটার সাথে তৃতীয় নাম্বারে জেসিডি বের করছি। তো এভাবে হলো আপনাকে গসাগু ব্যবহার করতে হবে। তো এখন আমরা এই মডিউলগুলো থেকে আরেকটু হার্ড
এবং বলা যায় আরেকটু অ্যাডভান্স লেভেলের যে মডিউল আছে সেটা ইউজ করব, এবং সেটার শুধু বেসিক যে রুলসগুলো আছে অর্থাৎ এটার দ্বারা কি কি করা যায় সেটা আমি এখন বলে দিব, কারণ পরবর্তীতে যখন জিমেইল বোম্বিং কিভাবে হয়েছিল সেটা বুঝতে যাব তখন কিন্তু আমাদেরকে এটা লাগবে। তো আমি সেটা আজকে দেখিয়ে দিব। জাস্ট বেসিকটা সেটা হলো এসএমটিপি। হ্যাঁ, আমরা যেমন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করার সময় আমরা ইউজ করি হলো এইচটিটিপি, যেমন তেমনই এখানে ইমেল যখন আপনি সেন্ড করেন, কোনো একটা ইমেল সেন্ড করেন, তখন কিন্তু যেই প্রোটোকলটা ইউজ হয় সেটার নাম কিন্তু এসএমটিপি। তো এখানে পাইথনের যে মডিউল আছে সেখানে এসএমটিপি লিপ নামে কিন্তু এই মডিউলের ফোল্ডারটা আছে, এবং এটার মাধ্যমে কি কি করা যায়, এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইমেইলে অ্যাক্সেস নিতে পারবেন, লগ ইন করতে পারবেন। যে কোনো ইমেল বলতে আপনার যেমন এসএমটিপি লিপ থেকে আপনার একটা ফাংশন আছে, সেখানে আপনি যদি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে লগ ইন হয়ে যাবে, দেন সেন্ড করা যাবে। তো এইভাবে এইটা ইউজ করে আমরা যে হোয়াইল লুপ ইউজ করেছিলাম, এর আগের পার্টে যে হোয়াইল লুপ ইউজ করেছিলাম, সেই হোয়াইল লুপ ইউজ করে আমরা বারবার সেন্ড করতে থাকবো। প্রথমে আমরা লগ ইন করবো, দেন আমরা বারবার সেন্ড করতে থাকবো। সো এভাবেই হলো আমাদের যে জিমেইল বোম্বিং ছিল সেইটা দেখানো হয়েছে। তো আজকে এই ইম্পোর্টটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্লাস বুঝতে কষ্ট হবে। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেগুলো হলো যে আমি এই ইম্পোর্ট মেথডগুলো কোথায় পেলাম। হুম এই ইম্পোর্ট মেথড মডিউলগুলো তো আর শেষ করা যাবে না। সো এগুলো পাওয়ার জন্য এগুলো কোথায় পাবেন, সেই জন্য যে অফিসিয়াল সাইট আছে, পাইথনের যে অফিসিয়াল সাইট সেইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেইটা অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো সেইটা হলো এরকম, এখানে আপনি সব মডিউল পাবেন। এখান থেকে আপনি যত প্রকার, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটু যদি নিচে চাই, ইম্পোর্ট ফিবো অর্থাৎ ফিবোনাক্কি সংখ্যা বের করার জন্য যে মডিউল আছে, এরকম অসংখ্য মডিউল কিন্তু এখানে পাবেন। এখানে আপনার সব মডিউল স্টোর করা আছে, এবং আপনারা যদি মনে হয় যে আমি এখন পাইথন দিয়ে জিমেইল লগ ইন করতে চাচ্ছি, সো জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে মডিউল ফর ইমেইল, এই টাইপের কিছু, তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ভিতরে আপনার সবগুলা মডিউল কিন্তু লেখা আছে। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন মডিউলগুলো ইউজ করতে পারেন। এবং নেক্সট ভিডিওতে আমরা জিমেইল বোম্বিংয়ের যেভাবে কাজ করছে সেইটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।